এই যে গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই পৃথিবীতে একটা স্টেবল একটা সিস্টেম চলছিল, যে সিস্টেমটা বেসিক্যালি আমেরিকারই তৈরি করা, এবং ওই সিস্টেমটাই তাদের জন্য সব থেকে ভালো রেজাল্ট এনে দিচ্ছিল। এটা তিনটা ধারা আছে। তো আহ, প্রথমটা হলো ইকোনমিক্যাল, যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সারা বিশ্বে যে আহ, সস্তা এনার্জি সাপ্লাই করবে হলো মিডিল ইস্ট, এশিয়া জিনিস প্রডিউস করবে, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সেটাকে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হলো কনজিউমার। তো এই যে সস্তা এনার্জি, এটার সোর্স হলো মিডল ইস্ট, এশিয়া হলো প্রডিউসার, এবং কনজিউমার হলো দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এবং এই সিস্টেমটাই আমেরিকাকে সব থেকে বেশি লাভবান করে দিচ্ছিল। এটা হলো একটা সাইড। দ্বিতীয় সাইডটা হলো যে আমেরিকা সারা বিশ্বকে ডোমিনেট করত, কন্ট্রোল করত, ডোমিনেট করত। এবং এই ডোমিনেট করত তারা মেনলি তিন ভাবে। প্রথমত হলো যে তাদের যে আইটি সাইটটা আছে, এবং ইনফরমেশন যে অর্গানাইজেশন যেগুলো আছে, আপনার দুনিয়ার সকল মিডিয়া, এই ফেসবুক, টুইটার, এক্স হ্যান্ডেল থেকে শুরু করে বড় বড় মিডিয়া গুলো, মাইক্রোসফট, উইকিপিডিয়া, সব এর সাথে তাদের ইন্টেলিজেন্স, সারা বিশ্ব জোড়া তাদের ইন্টেলিজেন্স, এই একটা তাদের টুল ছিল। 2 নম্বর টুল ছিল হলো তাদের মিলিটারি। সারা বিশ্বে প্রায় 256টার মতো তাদের স্টেশন আছে, 80টা দেশে তাদের বেজ আছে। এই যে মিলিটারি ডমিনেন্স এবং পেট্রো ডলার, এই তিনটা দিয়ে তারা বিশ্বকে কন্ট্রোল করতো, এবং এটা দিয়ে তারা সব থেকে বেশি বেনিফিটেড হতো। আহ, এবং যুদ্ধে যাওয়ার সময় তাদের আর একটা এটা একটা সেফ ফরম্যাট ছিল, যেটা হলো যে যে দেশে তাদের সাথে বিরুদ্ধে যুদ্ধে যাবে, তার আগে তারা ওই যে তাদের আইটি এবং ইনফরমেশন ওয়ারফেয়ারটা তারা করতো। এরপরে তাদেরই তৈরি যে ইনস্টিটিউশন গুলো ছিল, এটা জাতিসংঘ হোক, এটা আইইএ হোক, এটা হিউম্যান আপনার হিউম্যান রাইটস অর্গানাইজেশন হোক, আন্তর্জাতিক আদালত হোক, এই সবগুলোতে আমেরিকার বেসিক্যালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পারপাসে সার্ভ করে। এগুলোকে তারা ব্যবহার করত, এবং তারা তাদের অ্যালাই গুলাকে সঙ্গে নিত, ন্যাটো এবং তাদের বন্ধু দেশগুলো আছে, এগুলোকে নিয়ে তারা একটা যুদ্ধ পরিচালনা করত। এবং এই যে একটা সেট প্যাটার্ন ছিল আমেরিকার জন্য, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্য, এবং এই সেট প্যাটার্নটাই তাদেরকে সব থেকে বেশি সেফ রাখতো এবং বেনিফিটেড রাখতো, ফিনান্সিয়ালি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি। তো এখন এই যে ইরান যুদ্ধের পরে এই প্রত্যেকটা সিস্টেমই এটা ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং অনেক কিছু ইররিপেয়ারেবল হয়ে গেছে। এটার জন্য ইরানের থেকে তো বেশি ট্রাম্প প্রশাসনই দায়ী। তো এইটার ফলাফল আমরা সামনে দেখতে পারবো। এবং ওয়েস্টার্ন যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, স্ট্র্যাটেজিস্ট আছেন, তারা বলছেন যে এই মুহূর্তে জিও পলিটিক্যালি এই রিজিয়নটা, বিশেষ করে ইরান, তার নেইবারিং যারা আছে, এবং ইরানের সাথে এদিকে টার্কি, পাকিস্তান, চায়না, রাশিয়া, এবং ইরানের যে সারাউন্ডিংসটা আছে, যে এরা জিও পলিটিক্যালি এদের বন্ডিংটা আগের থেকে এত বেশি বেড়েছে, এবং এদের যে আন্ডারস্ট্যান্ডিংটা এটা আগের থেকে এত বেশি স্ট্রং হয়েছে, যে কারণে এই রিজিয়নটা হ্যান্ডেল করার জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্য ভবিষ্যতে আর সম্ভব হবে না। কারণ এই ইরান ওয়ার সবকিছু একটা সবকিছুর জন্যই একটা নতুন ডেফিনেশন সামনে এনেছে। তো এটা এই জন্যই এই পৃথিবীটা আবার আগের মতো হবে না। আমরা 27 ফেব্রুয়ারিতে যে পৃথিবীটা দেখেছি, ওয়ার্ল্ডের যে সিস্টেমটা দেখেছি, আমরা ওইভাবে আর দেখতে পারবো না। এখন আমি যদি একটু একটু করে ইরান আর ইসরায়েলের কথা বলে আমি এখন শেষ করি। প্রথমত হলো কি যে আহ, ইরান এবং ইসরায়েল, এই দুইটা দেশ একজন আরেকজনকে যে এক্সিস্টেন্সিয়াল থ্রেট মনে করে, অস্তিত্বের জন্য হুমকি মনে করে, এরকম একটা দুইটা দেশের সাথে এই যুদ্ধটা এত সহজে শেষ হবে না। আমার ধারণা একটা দীর্ঘমেয়াদী একটা পজ হবে, এবং এই যুদ্ধটা আবার ফেরত আসবে। তবে ইসরায়েলের জন্য দুঃসংবাদ হলো যে এই ট্রাম্পের মতো আর কোন প্রেসিডেন্টকে সে ভবিষ্যতে ইরানের সাথে যুদ্ধ করার জন্য রাজি করাতে পারবে কিনা, অথবা আমেরিকার জন্য আমেরিকার জনগণকে রাজি করাতে পারবে কিনা, এটা নিয়ে আমি সন্দিহান আছি। এবং ইসরায়েল একা একা যুদ্ধ ইরানের সাথে করবে কিনা, এটা নিয়ে আমি সন্দিহান আছি। তবে ইসরায়েল তার গ্রেটার ইসরায়েল প্রজেক্টটা চালিয়ে যাবে, এবং আমি ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি যে সে লেবাননের উপরে, এবং বিশেষ করে হামাস এবং হিজবুল্লাহ হুতিদের উপরে সে ইসরায়েল আরো আগের থেকে আরো নৃশংস আকারে আপনার ঝাঁপিয়ে পড়বে। তবে তবে এই মুহূর্তে ইরানের জন্য সব থেকে ভালো যেটা, যে ইরান তাকে তার ইকোনমিক সাইডটা বেশি বেশি বিশেষ করে সে আরো কনসলিডেটেড করতে পারবে, এবং তার দেশের ঐক্য নিয়ে, ইউনিটি নিয়ে আগে
27 ফেব্রুয়ারির আগে যে কিছুটা প্রবলেম ছিল সেটা এখন আর নাই, সেটা আরো বেশি শক্তিশালী হবে। আর আমেরিকা এবং ইসরায়েল তাদের নিজস্ব ভেতরকার ড্যামেজ কন্ট্রোল এবং ঝামেলা মেটানোর জন্যই আস্তে আস্তে তাদের অনেক অনেক পরিবর্তন আমরা দেখবো, এবং আমরা তাদের একটা রেজিম চেঞ্জ দেখতে পারবো। এটা জাস্ট ওয়েটিং, এটা হলো জাস্ট ওয়েট করছে আমাদের সবার জন্য, ইসরায়েল এবং আমেরিকার রেজিম চেঞ্জ। তো আর আমি যে কথাটা বলে শেষ করি সেটা হলো কি, যে একটা দেশের মানুষের দেশপ্রেম, মানুষের ইউনিটি, এগুলো যদি ইরানের মতো থাকে, তাহলে একটা যুদ্ধে এত সহজে একটা দেশ হারে না। আর একটা দেশের একটা সভ্যতা এত সহজে শেষ হয় না, এটা সারা বিশ্ব দেখেছে। এবং আমি মোস্তফা খামেনির ওই কথাটা বলেই শেষ করব এখন, যে আহ, মোস্তফা খামেনির কথা না, এটা মিডিল ইস্টের অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্কের তাদের অ্যাসেসমেন্ট, যে মুস্তফা খামেনি চেয়েছিলেন, তার স্ট্র্যাটেজিটাই এরকম যে উনি সারা বিশ্বকে দেখাতে চেয়েছিলেন যে ইরানের সাথে যুদ্ধ করলে পরিণতি কি হয়। ইরানের সাথে যুদ্ধ করলে যুদ্ধে পরাজিত হতে হয়, ইরানের সাথে যুদ্ধ করলে সারা বিশ্ব সাফার করে, এবং ইরানের সাথে যুদ্ধ করলে যারা যুদ্ধ করতে আসবে তাদের রেজিম চেঞ্জ হয়। তো আমি এটাই দেখতে পাচ্ছি, এটা বলে আমি এখন শেষ করলাম।